18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় আপনার ছোট্ট একটা ভুল আপনার লাইফের অনেক বড় একটা ভুলের কারণ হয়ে দাঁড়াতে পারে। দেখুন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে বা আমার অনেক ভিডিওতেও কমেন্টে জানতে চাচ্ছেন যে কোন ধরনের কোচিংয়ে ভর্তি হলে ভালো হবে, অনলাইন কোচিং কীরকম হবে, অফলাইন কোচিং কীরকম হবে, এরকম অনেক প্রশ্ন করতেছিলেন এবং অনেকেই জানতে চাচ্ছিলেন কিভাবে প্রস্তুতি নিলে লিখিত পরীক্ষার জন্য সর্বোত্তম প্রস্তুতি হবে। দেখুন, প্রথমত আসি কোচিংয়ের বিষয়টা নিয়ে। 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিতে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা একটু ভেবে দেখুন, আসলে প্রিলির পরীক্ষার জন্য আপনাদের কিন্তু খুব বেশি একটা মাথা ব্যথা ছিল না। এর পিছনের কারণ হচ্ছে প্রিলি পরীক্ষায় কিন্তু নির্দিষ্ট একটা মার্ক দেওয়া ছিল, অর্থাৎ 40 মার্ক আপ করতে পারলে আপনারা প্রিলিতে টিকবেন, এরকম আপনাদের একটা সান্ত্বনা দেওয়া ছিল। যদিও 40 মার্ক আপ করেও অনেকেই প্রিলিতে টিকতে পারেনি। যারা প্রিলিতে 40 মার্ক আপ করেও টিকতে পারেনি তারা অবশ্যই ভিডিওর কমেন্টে এই বিষয়টা জানাবেন। আর একটা বিষয়, যখন আপনি 40 পাস করে আপ করে গেলেন, আপ করে যাওয়ার পর আপনার লিখিত পরীক্ষা চলে আসতেছে সামনের দিকে, আর এই লিখিত পরীক্ষা নিয়ে আপনার মাথার ভিতর যত না জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। এর পিছনে প্রধান কারণ হচ্ছে লিখিত পরীক্ষায় কিন্তু আপনাকে সর্বোচ্চ মার্ক ক্যারি করতে হবে। আপনি যদি প্রিলির মতো 40 বা 50 এরকম মার্ক ক্যারি করেন তাহলে কিন্তু আপনি এখানে লিখিত পরীক্ষায় টিকতে পারবেন না। সুতরাং লিখিত পরীক্ষায় যারা সর্বোচ্চ মার্ক ক্যারি করতে পারবে তারাই এখানে জবটা পেতে পারে। তো এই লিখিত পরীক্ষা নিয়ে এই কারণেই আপনাদের মাথা ব্যথাটা সৃষ্টি হয়েছে। প্রথমেই বলে নেই, যারা অনলাইন অফলাইন এরকম কোচিংয়ের কথা বলতেছেন, আসলে এই ধরনের কোচিংগুলো আপনাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ হবে না। বিশেষ করে আপনারা মাথায় রাখবেন যে সামনের দিকে হয়তো বা 2 মাস বা 1.5 মাস সময় পাবেন আপনারা লিখিত পরীক্ষার আগে। এই 1.5 মাস বা 2 মাসে আপনাদেরকে খুব ভালো একটা বেস তৈরি করে দিতে তারা পারবে না। আমি এরকম অনেকের ক্ষেত্রেই শুনেছি যারা অফলাইনে বা অনলাইনে কোচিংয়ে ভর্তি হওয়ার পর 2-3 হাজার টাকা দেওয়ার পর দেখা গেছে 2-3টা ক্লাসের পর তারা আর ক্লাস কন্টিনিউ করেনি। এরকম অনেক সময়ই অনেক ঘটনা ঘটে থাকে। এছাড়াও আপনারা একটু খেয়াল করে দেখবেন যে যারা নিবন্ধনের জন্য আসলে প্রস্তুতির কথা বলতেছে তারা আসলে নিজেরাও ততটা ইফেক্টিভ নয়, কারণ সারা বছর ধরে এই নিবন্ধনের প্রস্তুতিটা চলে না, যার কারণে তারাও নিজেরাও আসলে এই বিষয়গুলোর চর্চা ততটা করতে থাকে না। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি, হুট করে আপনি একটা কোচিংয়ে যখন ভর্তি হয়ে যাবেন, ভর্তি হওয়ার পর কিন্তু আপনি একটা মোটামুটি একটা ফাঁদে পড়ে যাবেন, কারণ তারা কিন্তু সিলেবাসটাও ওই পরিমাণে আপনাকে কাভার করে দিতে পারবে না। তাহলে এখন কি করতে হবে? তাহলে এখন বিষয় হচ্ছে কি, আপনাকে নিজের প্রস্তুতি নিজেই নেওয়া শিখতে হবে। আপনি যখন আপনার নিজের প্রস্তুতি নিজে নেবেন তাহলে অবশ্যই আপনার প্রস্তুতিটা যথাযথ হবে এবং ভালো হবে। কারণ আপনি যখন নিজে বুঝবেন যে আসলে কোন জিনিসগুলো পড়া উচিত, কোন জিনিসগুলো বাদ দেওয়া উচিত, কোন বিষয়গুলো বেশি পড়তে হবে, কোন বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন আসে, তখন কিন্তু আপনি নিজেই একটা কোচিং সেন্টার হয়ে যাবেন। তখন আপনি নিজেই অন্যদেরকে জ্ঞান দিতে পারবেন। সুতরাং আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে এই বিষয়টাতে। এখন চলুন আসলে প্রস্তুতিটা আপনি কিভাবে নেবেন বা কিভাবে প্রস্তুতি নিলে আপনার জন্য লিখিত পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব হতে পারে। প্রথমত আপনারা কি করবেন, অনেকেই এই প্রশ্নটা করছিলেন, যার কারণে এই প্রশ্নটা আজকের ভিডিওতে নিয়ে এসেছি। আপনাদের ভিতর 18তম শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো ধরনের সরকারি চাকরির প্রস্তুতি সম্পর্কিত বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে করতে পারেন। কমেন্ট বক্সে যদি জানান তাহলে আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের আলোকে ভিডিও নির্মাণ করার জন্য। এখন এই যে লিখিত প্রস্তুতির জন্য আপনাকে প্রথম যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে সিলেবাস। আপনাকে আগে আপনার সাবজেক্টের সিলেবাসগুলো দেখে নিতে হবে। কেন সিলেবাস দেখতে হবে? আপনি একটা বিষয় মাথায় রাখবেন, যদি আপনি সিলেবাসগুলো বারবার দেখেন তাহলে কিন্তু আপনি সেই অনার্সের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্সের যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো কিন্তু আপনার মস্তিষ্কের ভিতর আস্তে আস্তে আসতে শুরু করবে এবং আপনি বুঝতে পারবেন আসলে কোন জায়গাগুলো আমার পড়া ছিল বিগত সময়, সেই পড়াগুলোর ভিতর থেকে কোন টপিকটা দিয়েছে, সেই টপিক থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আপনি ঘাটাঘাটি করতে পারবেন। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। যদি সিলেবাসের পিছনে 2, 4, 5, 7 দিনও সময় দেওয়ার লাগে আপনি দিবেন, কেননা সিলেবাসে আপনি যখন ভালো বুঝবেন তখন কিন্তু আপনার সিলেবাস থেকে কী ধরনের প্রশ্ন হবে সেটা বুঝতেও আপনার সমস্যা আর হবে না। এই বিষয়টা আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আর যখন আপনি গভীরভাবে সিলেবাসটা দেখা শেষ করার পরই আপনি কি করবেন, বিগত বছরের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আপনি একটু দেখে নেবেন। দেখুন 2 থেকে 3টা বিগত সালের কোশ্চেন দেখে নেবেন। সিলেবাস দেখার সময় একটা বিষয় মাথায় রাখবেন, সিলেবাস যদিও চেঞ্জ হয়েছে, 17 এবং 16-র যে সিলেবাস ছিল সেই সিলেবাস কিন্তু এখন আর নেই। সুতরাং আপনারা 18-র যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাসটাই দেখবেন। আর যখন বিগত কোশ্চেনগুলো দেখবেন, বিগত কোশ্চেন দেখলে হবে কি, আপনি যে কী ধরনের এখান থেকে প্রশ্ন আসে সেটা আপনি সহজেই বুঝতে পারবেন। আপনার মনে হতে পারে যে বিগত সালের প্রশ্ন দেখে লাভ কি, বিগত সালের প্রশ্ন তো সিলেবাসের
চেঞ্জ হয়েছে। দেখুন সিলেবাসে চেঞ্জ হয়েছে অবশ্যই, কিন্তু পড়া কিন্তু ওই একই রকমই রয়েছে। হয়তোবা দেখা যাচ্ছে যে আগে যেটা শর্ট কোশ্চেন ছিল, এখন শর্ট কোশ্চেনে বেশি মার্ক ছিল, এখন লং কোশ্চেনে বেশি মার্ক দিয়েছে, এরকমটা হইতে পারে। আবার টিকা প্রশ্ন যেগুলো ছিল, টিকা প্রশ্নে হয়তো বেশি মার্ক ছিল, আবার লং কোশ্চেনে বেশি মার্ক দিয়েছে, এরকম একটু কিছু চেঞ্জ করে দিয়েছে। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের মূলত কী করতে হবে, বিগত প্রশ্নগুলো দেখে আপনাদেরকে বুঝতে হবে আসলে কোন টপিকগুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে। যখন দেখবেন আপনি যে টপিকগুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসতেছে, সেই টপিকগুলোকে আপনি গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নেবেন। যখন আপনি গুরুত্বপূর্ণ কিছু টপিক খুঁজে বের করবেন, খুঁজে বের করার পর সেই টপিকটা পড়বেন, নিজে নিজে যখন এই টপিকগুলো খুঁজে বের করতেছেন, তখন অবশ্যই সেই টপিক সম্পর্কে আপনার একটা আইডিয়া জেনারেট হবে। কেউ যদি আপনাকে বলে যে অমুক টপিকটা খুব গুরুত্বপূর্ণ, সেই টপিকটা নিয়ে তুমি একটু লেখাপড়া করো, তাহলে দেখবেন যে আসলে অতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হবে না, বা আপনি ওই পরিমাণ প্রস্তুতি সেখানে নিতে চাবেন না। কিন্তু যখন আপনি নিজে বের করে দেখবেন যে না, এই টপিক থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এই টপিক, তখন আপনার মনে হবে কি এই টপিকটা না, কোনোভাবেই ছাড়া যাবে না, তখন আপনি ওই টপিকটা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বেন। এভাবে আপনি যদি বুঝে বুঝে প্রস্তুতি নিতে থাকেন, তাহলে আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। এবং আপনি কোচিং বা এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে অনেকেই বলতেছে যে আমার ভিডিওতে কমেন্টে বলতেছে যে স্যার আপনার কোনো কোশ্চেন শিট আছে কি না, সিলেবাস সম্পর্কিত কোনো শিট আছে কি না। দেখুন, যারা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আসলে শিট চাচ্ছেন, এই ধরনের শিটগুলো কালেক্ট করে খুব একটা উপকার হবে না। কেননা এই ধরনের শিট যারা আসলে বিক্রি করে, তারা মূলত বিগত সময়ে একটা শিট তৈরি করার পর প্রতি বছরই ওগুলোর শুধুমাত্র উলটপালট করে দিয়ে আপনাদের মাঝে সেটা ছড়িয়ে দেয়। এবং আপনারা যখন এই শিটগুলো কেনেন, তখন তারা যদি একটা করে শিটে 5-10 টাকা করেও লাভ করতে পারে, তাহলে হিউজ পরিমাণে একটা জনগণের কাছে যদি তারা এটা পৌঁছে দিতে পারে, তাহলে কিন্তু তারা একটা মোটা অঙ্কের অর্থ এখান থেকে ইনকাম করে। এই কারণে তাদের লক্ষ্যই থাকে যে আসলে শিট বিক্রি করা। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে আসলে নিজে নিজে লিখিত শিট তৈরি করার জন্য, অর্থাৎ আপনি যা যা পড়তেছেন সেখান থেকে যে কোশ্চেনগুলো বা যে টপিকগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি এর আগে হয়তো বা অনার্স বা মাস্টার্সে যখন লেখাপড়া করছেন তখন অতটা গুরুত্ব দেননি, সেই টপিকগুলোকে আপনি একটু লিখে রাখবেন। লিখে রাখলে হবে কি, আপনি যেটা সহজেই বুঝতেছেন, যেটা একবার দেখেই বুঝতেছেন, সেটা তো আপনার মনে থাকবেই, কিন্তু যেটা আপনি বুঝতেছেন না বা বিগত সময় যেটা আপনি পড়েননি, সেটা কিন্তু আপনার একবার দেখে মনে থাকবে না, বা সেটা আপনার বুঝতেও একটু সমস্যা হবে। সুতরাং এই ধরনের টপিকগুলো আপনাকে লিখে রাখতে হবে। যখন আপনি এই ধরনের টপিকগুলো লিখে রাখবেন, তখন কি হবে, তখন আপনি পুনরায় এই টপিকগুলোর যে লিখিত পার্টটা আছে, আপনি যেটা নোট করছেন, সেই নোটটা আপনি আবারও দেখতে পারবেন। যখন বারবার এই টপিকগুলো আপনি দেখবেন, তখন এখান থেকে যে ধরনেরই কোশ্চেন আসুক না কেন, সে কোশ্চেন সম্পর্কে আপনার আর কোনো সমস্যা থাকবে না। তো এইভাবে যদি আপনারা নিজেদের প্রস্তুতি নিতে পারেন, তাহলে আশা করছি যে আপনারা 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যে কোনো ধরনের চাকরি সম্পর্কিত তথ্য জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।